হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর কষে দেখে এলিফ্যান্ট এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কটিতে কি বলছে? সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। তাহলে বলছে তোমাকে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, চলো দেখি কিভাবে করা যায়। দেখো, 8 নম্বর অঙ্কটিতে তোমার কি বলছে, মনে করো এরকম, এটা হচ্ছে আমাদের একটা মানে পরিবেশ। ঠিক আছে, পরিবেশের মধ্যে বায়ু রয়েছে, তোমরা জানো। আর বায়ুর মধ্যে কি রয়েছে, ওরা বলছে যে বায়ুর মধ্যে অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে। কারণ বায়ুর মধ্যে অনেক গ্যাস থাকে, তো এইসব গ্যাস রয়েছে। তো বলছে কি যে বায়ুর মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন রয়েছে কতগুলো? নাইট্রোজেন রয়েছে 75.6%। ঠিক আছে, এন মানে হচ্ছে নাইট্রোজেন, N2 তে। এরপর বলছে তোমাদের অক্সিজেন। বায়ুর মধ্যে অক্সিজেন কতটা রয়েছে? অক্সিজেন হচ্ছে O2। অক্সিজেন কতটা রয়েছে বলছে? বলছে অক্সিজেন রয়েছে 23.04%। ঠিক আছে, এরপর কি বলছে? এরপর বলছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। কার্বন ডাই অক্সাইড কতটা বলছে? বলছে কার্বন ডাই অক্সাইড রয়েছে 1.36%, মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড কম রয়েছে। তাহলে এটা এটা তোমাকে বলে দিয়েছে। এবার তোমাকে কি বলছে? এবার তোমাকে বলছে যে তুমি একটা মনে করো বয়াম নিলে। ঠিক আছে, তুমি একটা বয়াম নিলে, মনে করো এটা তোমার একটা বয়াম। এবার কি বলছে? এই বয়ামের মধ্যে তুমি বায়ু রাখলে। কতগুলো বায়ু রাখলে? তুমি বায়ুটার মধ্যে 25 লিটার বায়ু রাখলে। 25 লিটার বায়ু নিলে, তুমি একটা বয়ামের মধ্যে ভরাই নিলে। তুমি বাতাসের মধ্যে গেলে গিয়ে এরকম হাওয়া ভরালে বয়ামের মধ্যে। তারপর কত লিটার বয়াম ভরালে? 25 লিটার। এবার তোমাকে বলছে 25 লিটার বয়ামের মধ্যে, বায়ুর মধ্যে কতগুলো নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেন কতগুলো রয়েছে, অক্সিজেন কতগুলো রয়েছে, কার্বন ডাই অক্সাইড কতগুলো রয়েছে, এটা তোমাকে এখান থেকে জানতে চেয়েছে। তাহলে চলো এটা আমরা কিভাবে করব। তাহলে দেখো, প্রথমে আমরা লিখি যে 25 লিটার বায়ুতে কি রয়েছে? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন রয়েছে, আমরা ওদিকে জায়গা নেই তাই আমি এদিকে লিখলাম। সঙ্গে সঙ্গে কত? দেখো, নাইট্রোজেনের যে পার্সেন্টেজ তোমাকে দিয়েছে, মানে শতকরা ভাগ, সেটা কত দিয়েছে? 75.6%। এবার তুমি বলো তো 75.6% মানে কি? 75.6% মানে হচ্ছে 75/100, তাই না? 75.6% মানে কি? মানে হচ্ছে 100, মানে নিচে 100 রয়েছে। এটা তো তোমরা জানো যে 75.6% মানে কি? মানে হচ্ছে 75.6 বাই হচ্ছে 100, এটা তোমরা জানো। তাহলে এতগুলো রয়েছে বায়ু, অক্সিজেন মানে নাইট্রোজেন রয়েছে বায়ুতে। এবার কত লিটার তোমাকে বায়ু বলছে? 25 লিটার। তাহলে তুমি 25 লিটারের মধ্যে কতগুলো রয়েছে? 25 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো কত হয়। এখানে দশমিকটা উঠে নাও। 10 মিনিট তুলে কত হয়? 10 মিনিট উঠলে 1 আসবে। আর কয়টা ঘর রয়েছে? একটা ঘর, তাহলে একটা শূন্য, 10 হয়ে গেল। এবার দেখো 25 রয়েছে। তাহলে দেখো 25 কি করে? 5×5 = 25, 5×20 = 100। ঠিক আছে, এরপর কি করবে? এরপর এখানে 756 আছে, এরপর আছে 20 আছে। 5 দিয়ে কাটাকাটি করো, 4 × 5 = 20, তাই না? 4 দিয়ে এটাকে কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 4, 4 × 2 = 8, বেশি হয়ে যায়। তো 4 × 4, চলো 4 দিয়ে কাটাকাটি করে দেখি কি হয়। 4 × 4, তাহলে এখানে একবার দাও। 4 × 4, তাহলে 7-এর থেকে 4 গেলে কত থাকে? তাহলে থাকে 3 থাকে, তাই না? 7, 4 গেলে 4, 5, 6, 7, 3 থাকে। 3 আর 5 = 35। তাহলে 3 আর 5 = 35 হলে তাহলে 6 7 কত হয়? সরি, 4 দিয়ে কাটাকাটি করছি, তাহলে হচ্ছে 35 হচ্ছে। তাহলে 4 6 24, 5 24, তাহলে হচ্ছে 4 লং 36, বেশি হয়ে যায়। তাহলে হচ্ছে 4 আসতে 24। তাহলে তুমি এখানে 8 বাদ দাও, তাহলে কত হলো? 4 আসতে 24। তাহলে এখানে আমার কত ছিল? এখানে আমার ছিল 35। 35 থেকে 24 চলে গেলে কত থাকে? 6 থাকে। 6 আর কত হয়? 6 থাকে, 6 24 গেল 35 থেকে। হচ্ছে 6 এদিকে থাকলো, 6 থাকলো, ওইদিকে থাকলো 5, তাহলে কত হলো? 11। তাহলে কত হলো? 116। 116, এবার 116কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? দেখো কত হয়। সরি, 116 না, দেখো 4 দিয়ে 7কে করলে 4 অক্ষে 4, তাহলে 4 7 থেকে 4 গেলে থাকে কত? 3 থাকে। তাহলে 3 আর 5 = 35, 4 আসতে 32। তাহলে 35 থেকে 32 গেলে কত থাকে? 3 থাকে। 3 দিয়ে এখানে কত হলো? 36, তাই না? 3 আর 6 = 36, তাহলে 4 লং 36। তাহলে কত হলো? এটা এখানে হলো 189 আর নিচে হলো 10। তাহলে আমি কত পেলাম? সমান সমান আমি পেলাম 189 আর নিচে পেলাম 10। এবার তুমি এটাকে পয়েন্ট করে দাও, মানে 10টাকে উপরে নিয়ে যাও, তাহলে কি হবে? 8.9, তাই না? দেখো 10 আছে নিচে, তাহলে একটা শূন্য আছে, তো 10 মিনিটটা কত ঘর পরে হবে? 1 ঘর পরে 10 মিনিট হবে, তাহলে 1 ঘর পরে 10 মিনিট দিলাম। তাহলে এতগুলো রয়েছে।
তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন রয়েছে কতগুলো? 18.9%। এরপর কি রয়েছে? এরপর হচ্ছে 25 লিটার বায়ুতে এরপর হচ্ছে কি, এরপর নাইট্রোজেন হয়ে গেল, এরপর কি রয়েছে? অক্সিজেন। তাহলে অক্সিজেন রয়েছে কতগুলো অক্সিজেন রয়েছে? কি করে পাবে? দেখো, অক্সিজেন কত? অক্সিজেন রয়েছে 23.04%। 23.04%। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে নিচে হচ্ছে 100 দিয়ে ভাগ। এবার গুণ কত? গুণ হচ্ছে 25। তাহলে 25 দিয়ে এখানে গুণ করো, তাহলে 4×25 100। আর দেখো এখানে দশমিকটা তুলে দাও, তো দশমিকটা যদি এখানে তুলে দিলে কত হবে? নিচে আসবে 100 আসবে, কারণ দশমিক তুলে দিলে 1, তারপর 2 হওয়ার জন্য 2টা শূন্য 100। এবার 4 দিয়ে এটাকে কাটাকাটি করো, দেখো 3 আসতে 40, 3 হচ্ছে 4 6 24, বেশি হয়ে যায়, তাহলে 4 বাঁচা 20। তাহলে 5 বাদ দাও, তাহলে হচ্ছে 4 বাঁচা 20 হলো। তাহলে এখানে 3 থাকলো তো 30 হলো। তাহলে হচ্ছে 4 7 28, 2 থাকলো 24। তাহলে হচ্ছে 4 দিয়ে 4 6 24। তাহলে কত পেলে? উপরে পেলে 576, তাই না? তাহলে উপরে থাকলো 576, নিচে থাকলো 100। তাহলে 100 টাকা উপরে নিয়ে যাও, তাহলে কত পাচ্ছ? 5.76। কারণ দেখো 2টা শূন্য আছে, তাহলে কত ঘর পরে দশমিক হবে? 2 ঘর পরে দশমিক হবে, তাহলে এত পার্সেন্ট। এরপর দেখো, এরপর কি বলছে? এরপর বলছে তোমাকে অক্সিজেন গেল, নাইট্রোজেন গেল, এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে হচ্ছে 25 লিটার বায়ুতে কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড অক্সাইড রয়েছে। কতগুলো কার্বন ডাই অক্সাইড রয়েছে? কি করে পাবে? দেখো এদিকে লিখছি, কারণ ওদিকে আমার জায়গা নেই। দেখো কার্বন ডাই অক্সাইডের অনুপাত কত, মানে পার্সেন্টেজ কত? 1.36। তাহলে 1.36 পার্সেন্টেজ বলছে, মানে 100 হবে নিচে, তাই না? গুণ গুণ কত? 25 লিটারের মধ্যে আমরা বার করছি, তাহলে 25। তাহলে 4×25 100। এবার দেখো দশমিকটা আমি তুলে দিই, তাহলে কত হবে? দশমিকটা তুলে দিলে 1, 2টা শূন্য, কারণ 2 ঘর পরে দশমিকের পর 2টা ঘর রয়েছে, তাহলে 100 হইলো। এবার 4 দিয়ে 36, 136কে কাটাকাটি করো, দেখো 3 আর 4 12, তাহলে কত থাকলো? 16, 4 4 16, কত হলো? 34। তাহলে সঙ্গে সঙ্গে কত পেলাম? উপরে পেলাম 34, নিচে পেলাম 100। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? তাহলে এটাকে আমি লিখতে পারি 0.34। দেখো নিচে 2টা শূন্য রয়েছে, তো 10, তাহলে কটা ঘর পরে দশমিক হবে? একটা 2টা ঘর পরে দশমিক হবে, মানে হচ্ছে কত? 34। তার সামনে দশমিক হবে, আর সামনে কিছু নেই মানে কি, আমরা শূন্য দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 0.34%, তাই না? তাহলে এটা আমাদের, সরি এটা আমাদের হয়ে গেল, সরি এটা পার্সেন্টেজ না, না এখানে আমরা হচ্ছে শতকরা বার করতেছি না, এটা পার্সেন্টেজটা থাকবে না, এটা হচ্ছে লিটার হয়ে যাবে, তাই না? যেহেতু আমরা শতকরা বার করতেছি, তাহলে এটা হচ্ছে লিটার হয়ে যাবে। লিটার, ঠিক আছে? এখানেও তোমরা লিটার লিখে নেবে, ঠিক আছে? লিটার, কারণ আমরা পার্সেন্টেজটা তো আমরা বার করতেছি, কত লিটার ওটা বার করতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের লিটার হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটি। তো 9 নম্বর অঙ্কটিতে কি বলছে? 9 নম্বর অঙ্কটিতে বলছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10%, 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। মানে কি করছে? মিলন দাদার দোকান আছে, ঠিক আছে? এটা হচ্ছে মিলন দাদার দোকান। এখানে কে গেছে? এখানে হচ্ছে তৃষা গেছে। তৃষা হচ্ছে একটা মেয়ের নাম, তৃষা। এ হচ্ছে দোকানে গেছে, আর এটা হচ্ছে মিলন দাদা, ঠিক আছে? এটা হচ্ছে মিলন দাদা, এটা হচ্ছে মিলন দাদার দাড়িগুলো এগুলো। তাহলে এটা হচ্ছে মিলন দাদা, এটা হচ্ছে তৃষা। তৃষা দোকানে গেছে একটা বই কিনবে। তো এবার তৃষা মিলন দাদাকে গিয়ে বললো, দাদা আমাকে একটা বই লাগবে। কি বই? দাদা হচ্ছে একটা বই দিলেন এনাকে, কি বললো? একটা বই দিল, ঠিক আছে? এবার বইটার দাম কত? বইটার দাম হচ্ছে 200 টাকা। তো এবার তোমরা তো জানো, যখন মেয়েগুলো দোকানে কিছু কিনতে তারা কি করে? তারা বলে যে যত দাম বলবে তার সাথে কি করে, যে একটু কম করো, কম করো। এবার তৃষা বললো যে দাদা আমি 200 টাকা দেবো না, একটু কম করো। তারপর মিলন দাদা কি বললো? মিলন দাদা বললো ঠিক আছে, 10% কম দিও। তারপর তৃষা কান্না করতে শুরু করলো। তৃষা বললো যে দাদা না, তো 10% আরো একটু কম দাও, আরো একটু কম দাও। তারপর হচ্ছে মিলন দাদা তৃষাকে দেখে একটু দয়া হলো, তো মিলন দাদা বললো ঠিক আছে চলো, আরো 5% কম করে দিলাম, তুমি এই টাকা চকলেট কিনে খেও, ঠিক আছে? তো তারপর কি করলো? মিলন দাদা প্রথমে 10 টাকা 10% কম করলো, তারপর আরো 5% কম করলো। তো এবার তোমাকে বলছি যে তৃষা কত টাকা দিয়ে বইটা কিনলো? কারণ বইটার দাম ছিল 200 টাকা। প্রথমে মিলন দাদা 10 টাকা কম করলো, 10% কম করলো, তারপর হচ্ছে 5% কম করলো, মানে প্রথমে হচ্ছে 100-তে 10 টাকা কম করলো, তারপর হচ্ছে আবার 100-তে 5 টাকা কম করলো। তাহলে তোমাকে 200 টাকাতে সে কত টাকা দিয়ে বইটা কিনলো, এটা তোমাকে বার করতে বলছে। যদি এখন এখানে তৃষ্ণা না হয়, যদি কোনো ছেলে হতো, তাহলে কি বলতো বলতো? যখন ছেলেটা যখন বলতো, যে যখন ধরো আমি গেলাম মিলন দাদার কাছে বই কিনতে, আমি যদি বলতাম যে দাদা বইটা একটু কম করো,
বউদা বললো, বই কিনতে আসছিস, বই আবার কম হয় নাকি? আমি যদি বললাম দাদা চকলেট খাবো, বললো তোকে চকলেট খেতে হবে না, তুই যা, তোকে বই কিনতে হবে না। না, আমাদের, আমি যদি ছেলে হতাম তাহলে আমাদেরকে কিন্তু কম করতো না। তৃষা তৃষা গেছে বলে তাকে কম করে দিয়েছে, ঠিক আছে? চলো, এটা আমি তোমাদের এমনি বললাম, সত্যি সত্যি না। তাহলে চলো এবার আমি অঙ্কটা করি। তাহলে বইটির দাম কত? তাহলে লিখে ফেলি, বইটির দাম সমান সমান কত? 200 টাকা। এবার কি করলো? 10% ছাড় দিলে। তাহলে 10% কি হবে? ছাড় দিলে, বা 10% কম করলে, ঠিক আছে? তুমি কম লেখো, যে 10% ছাড়ই লেখো, ছাড়টাই ভালো হবে। ছাড় দিলে, 10% ছাড় দিল, তাই না? তাহলে এবার তুমি আবার বার করো যে বইটির 10%। তাহলে এবার কি করবো? তাহলে 200 টাকার 10% সমান কত হয়? তো 200 টাকা, 200 টাকার 10% বলছে, তার মানে 200 গুণ কত? 10%। আমি তোমাদের বলছি 10% মানে কি? 10/100। তোমাদের বলছি না 2% মানে কি? 2% মানে হচ্ছে 2/100। তেমনি 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100। কত টাকার? 200 টাকার। 200 দিয়ে গুণ, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, এখানেও একটা শূন্য, এখানেও একটা শূন্য কেটে দাও, তাহলে কত থাকলো? 10 × 20। তাহলে কত টাকা কম করলো? 20 টাকা কম করলো। তাহলে বইটির দাম কত ছিল? 200 টাকা। কম কত করলো? 20 টাকা। তাহলে এবার দেখো, এই লাইনটা প্রথমে লিখবে না, ঠিক আছে? সুতরাং 10% ছাড় দিলে বইটির দাম হয় কত? হয় বইটির দাম হয় কত? বইটির দাম কত ছিল? 200 টাকা ছিল। 200 টাকা। কত পার্সেন্ট কম করলো? 10% কম করলো। 10% মানে কত? 20 টাকা। তার মানে 20 টাকা কম করছে। 20 টাকা কম করলে বইটির দাম কত হয়? 180 টাকা। ঠিক আছে? এরপর কি বলছে? এরপর হচ্ছে আরো 5 টাকা কম করছে, এই যে আরো 5% ছাড় দিলেন। মানে এরপর হচ্ছে তিরিশা কান্নাকাটি করতে থাকলো, বললো যে দাদা আর একটু কম করো, আমি চকলেট খাবো। তারপর দাদা বললো যে ঠিক আছে, আরো 5% কম দে। তাহলে এবার কি করলো? 5% কমলো। কত টাকা? মানে 180 টাকার 5% আবার কম করলো। তাহলে তুমি দেখো যে 180 টাকার 5% সমান সমান কত হয়? দেখো 180 টাকার বলছে, তাহলে 180 গুণ কত পার্সেন্ট? 5%, মানে 5/100। এবার শূন্য শূন্য কাটা দাও, 5 দুগুণ 10, তাহলে আর 9 দুগুণ 18, তাহলে সমান সমান কত হলো? সমান সমান 9 টাকা। এবার দেখো, সুতরাং আরো 5% কম করলে বইটির দাম হয় কত? বইটির দাম কত ছিল? 180 টাকা ছিল, মানে প্রথমে ছিল 200 টাকা, তারপর হচ্ছে 10% কম করলো, মানে 20 টাকা কম করলো, তাহলে বইটির দাম কত হলো? 180 টাকা হলো। তাহলে এবার 180 টাকা থেকে আরো কত কম করলো? আরো 9 টাকা কম করলো। আরো যদি 9 টাকা কম করে, তাহলে বইটির দাম কত হয়? 180 থেকে 9 বিয়োগ করলে হয় 171 টাকা। ঠিক আছে? তাহলে তাহলে এবার তুমি লিখে পারো, সুতরাং তৃষা কত টাকা দিয়ে বই কিনলো? 171 টাকা টাকা দিয়ে বইটি কিনলো। ঠিক আছে? এবার একটা জিনিস তোমরা এখানে দেখো, তোমরা অনেকে কিন্তু কি করো? তোমরা অনেকে এটা করো, যে বইটার দাম ছিল 200 টাকা, আর কত পার্সেন্ট কম দিয়েছে? প্রথমে 10% কম দিয়েছে, তারপর 5% কম দিয়েছে। তোমরা কি করো? তোমরা অনেকে হচ্ছে এই দুটাকে যোগ করে দাও। 10 আর 5 যোগ করলে কত হয়? 10 আর 5 যোগ করলে হচ্ছে 15%। এবার তুমি কি করো? যে 200 টাকার 15%, 200 টাকার 15% কত হয়? 15 দিয়ে গুণ করো, তাহলে 100 কেটে যায়, তাহলে 15 দুগুণ কত হয়? 30 হয়। তাহলে বইটার দাম ছিল 200 টাকা, কম করছে 30 টাকা, তো 30 টাকা বিয়োগ করলে কত হয়? 170 টাকা। তো তোমরা যারা যারা পরীক্ষায় 170 টাকা লিখে আসবে আর অঙ্কটা এইভাবে করে আসবে, তারা করলে তো পরীক্ষায় কি পাবে? তারা হচ্ছে পরীক্ষায় মিষ্টি পাবে, মানে বিনামূল্যে মিষ্টি। ঠিক আছে? তাই এটা কিন্তু এইভাবে কিন্তু করবে না। তোমাকে 10% আর 5% ছাড় মানে 15% ছাড় না। তোমাকে প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপর 10% ছাড় দেওয়ার পর যে টাকাটা হচ্ছে, সেই টাকাটার উপর আরো 5% ছাড় দিয়েছে। তোমাকে বলেনি যে আমি 200 টাকার মধ্যে একবার 10% ছাড় দিয়েছি, একবার 5% ছাড় দিয়েছি। তোমাকে বলেছে যে 200 টাকার মধ্যে প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপর যে টাকাটা হয়েছে সেই টাকাটার মধ্যে 5% ছাড় দিয়েছে। ঠিক আছে? এইভাবে যে করবে পরীক্ষায়, সে কিন্তু পরীক্ষায় মাস্টার তাকে কি দেবে? মিষ্টি দেবে দুটো, ফ্রিতে। তো চলো আর কথা নয়, এবার হচ্ছে 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটাতে কি বলছে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়লাম, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। চলো শুরু করি। তোমাকে কি বলছে? একটা বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে? একটা বর্গক্ষেত্র রয়েছে।
এরপরে কি বলছে, এরপর বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ঠিক আছে, মানে 10% বাড়ালাম। তাহলে এবার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, মানে এটা হচ্ছে বর্গক্ষেত্র। আগে ধরো আমি ধরে নিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ছিল, 100 মিটার ছিল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, এবার যদি আমি 10% বাহুর দৈর্ঘ্য বাড়াই, তাহলে কত হবে, 100তে 10 টাকা বাড়ালাম, তাহলে হচ্ছে 110। তাহলে এই যে বড় বর্গক্ষেত্র, এটা হচ্ছে 110 এর বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার তোমাকে বলছে এর যে ক্ষেত্রফলটা, মানে এটা, আর এর যে ক্ষেত্রফলটা, তাহলে এবার তোমাকে বলছে যে এর থেকে এর ক্ষেত্রফল কত বেশি বা কতটা বৃদ্ধি পেলো। তাহলে কি করবে, এটার ক্ষেত্রফল থেকে তুমি এটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবে। এবার তুমি বলবে যে দাদা আমি এখানে 100 কেন নিলাম, মানে বাহুর দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রে। দেখো এখানে আমরা শতকরা অঙ্ক করতেছি, তো তাই এখানে যদি তুমি 100 নাও তাহলে আমরা হিসাব করতে সুবিধা হবে। এবার তবে যদি তুমি বলো যে দাদা আমি 100 নিবো না, ঠিক আছে তুমি 100 নিও না, তুমি এটাকে এক্স ধরে নাও, তুমি এটাকে ওয়াই ধরে নাও, তুমি জেড ধরে নাও, তুমি 20 ধরে নাও, তোমার যেটা ইচ্ছে ওইটাই ধরো, উত্তর তোমার একই আসবে, ঠিক আছে। কিন্তু হচ্ছে তুমি যদি এটাকে এক্স ধরো বা ওয়াই ধরো, তাহলে অঙ্কটা তোমার কঠিন হয়ে যাবে। তাই আমি তোমাকে 100 দিয়ে করাচ্ছি, যাতে তোমার অঙ্কটা করতে সুবিধা হয় এবং সহজ হয়, ঠিক আছে। তার তোমরা ওটাকে 100 ধরেই করবে, যেহেতু শতকরার অঙ্ক, 100 ধরে করলে সোজা হবে। যেখানে যেখানে এক্স ধরে করলে সোজা হবে, সেখানে আমি এক্স নিজেই ধরে দেবো, ঠিক আছে। তাহলে চলো প্রথমে আমরা লিখি যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত, ধরে নিলাম আমি 100 একক, ঠিক আছে। 100 একক, একক কেন ধরলাম, কারণ এটা মিটার হতে পারে, তাই না, মিটার হতে পারে, সেমি হতে পারে, সেটা তো আমি জানি না, তাই আমি একক লিখলাম, 100 একক। এবার কি 10% বৃদ্ধি করলে, তাহলে আমি প্রথমে ক্ষেত্রফল করি, মানে ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কত, এত, এবার ক্ষেত্রফল বার করি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি চাইলে 10 ধরেও করতে পারো, তোমার ইচ্ছা। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু ইন্টু বাহু তোমরা জানো, তাহলে 100 ইন্টু 100, তাই না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু ইন্টু বাহু। এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করতে দাদা বাহু কাকে বলে, তাহলে আমি তোমাকে কি বলবো, বলবো যে তুমি গালে একটা চড় মারো। দেখো এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু বলে, এটাকেও বাহু বলে। আর বর্গ থেকে এই বাহুটা সমান হয়, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে এখানে আমি বাহুর দৈর্ঘ্য কত নিয়েছি, 100 নিয়েছি, তাই আমি 100 ইন্টু 100 করলাম, তাহলে কত পেলাম, 1000 পেলাম। সরি সরি সরি, 1000 না, 10,000 পেলাম, 10,000 পেলাম। তাহলে এত বর্গ একক, কারণ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করলে আমরা বর্গ একক পাই, তাই না, বর্গ মিটার, বর্গ সেমি, তাহলে বর্গ একক। এবার কি বলছে, এবার হচ্ছে 10% বৃদ্ধি করলে, তাহলে লিখে ফেলো বাহুর দৈর্ঘ্য কি করলাম, 10% বৃদ্ধি করলাম, বৃদ্ধি করলে, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে কত হয়, 10% বৃদ্ধি করলাম মানে কত, 100 10%, 100 এর 10% সমান সমান কত, 100 এর মানে হচ্ছে 100 গুণ 10% মানে কত, 10/100, তাহলে সমান সমান কত হয়, 100 সমান সমান কত হয়, 10। তাহলে 10%, 10 আমি বৃদ্ধি করছি, তাহলে আমি কত পেলাম, সুতরাং বাহুর দৈর্ঘ্য কত পেলাম, বাহুর দৈর্ঘ্য মানে 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য কত হয়, আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল, 100 ছিল, 10% বৃদ্ধি করলাম মানে কত, 10 বৃদ্ধি করলাম, তাহলে সমান কত হলো, 110। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হলো 110 একক, তাই না। আগে ছিল 100 একক, পরে 10% বাড়লো, মানে 10 বাড়লো, তাহলে হলো কত, 110 একক। তোমরা চাইলে হচ্ছে এই লাইনটা না লিখতে পারো, ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এটা লিখতে পারো, যদি তোমরা যারা যারা করতে পারো, এটা ডাইরেক্ট লিখতে পারো। এরপর লেখো এখন, সুতরাং বাহুর দৈর্ঘ্য, সরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখো, কি হবে, দেখো বাহুর দৈর্ঘ্য কত, 110, তাহলে 110 বাহু ইন্টু বাহু, তাহলে 110 ইন্টু 110 বর্গ একক। তাহলে এবার ক্ষেত্রফল কত হইলো, এবার তোমার ক্ষেত্রফল হলো 110 কে 110 দিয়ে গুণ করো, তাহলে কত হয়, 121, দুইটা শূন্য, তাহলে এবার তোমার হলো 12,100। তুমি 110-এর সঙ্গে 110 গুণ করে দেখো, তোমার এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। এই যে 11 গুণ করলে 121 হয়, 11 স্কয়ার 121 তোমরা জানো, তারপর দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য বসে দিলে এত বর্গ একক। এবার তোমাকে বলছে এই যে ক্ষেত্রফলটা পেলে আর এই যে ক্ষেত্রফলটা পেলে, তোমাকে বলছে যে এই ক্ষেত্রফলটা এটার থেকে কতটা বেশি বা কতটা বৃদ্ধি এলো। এবার তুমি যদি এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে বার করতে পারো, দেখি বিয়োগ করে কতটা পাই। তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি এলো সমান সমান কত, 1100, সরি 12,100 মাইনাস কত, মাইনাস হচ্ছে 10,000, আগে 10,000 ছিল, তাহলে কত পেলাম, আমি পেলাম 2,100, মানে এতটা বর্গ একক বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, বর্গ একক বৃদ্ধি পেয়েছে।
এবার দেখো, এবার তোমাকে কি বলছে, এবার তোমাকে বলছে যে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তৈরেসি পদ্ধতিতে হিসাব করি। এবার তোমাকে শতকরা বার করতে বলছে। এবার তোমাকে বলছে যে শতকরা কত বাড়লো তৈরেসি পদ্ধতিতে হিসাব করি। তাহলে চলো লিখে ফেলি। দেখো, এটাকে যদি তুমি শর্টকাটে করো তাহলে কিন্তু হবে না, কারণ তোমাকে এখানে বলে দিয়েছে তৈরেসি পদ্ধতিতে করতে হবে। তো তৈরেসি পদ্ধতি কিভাবে করে, তাহলে এদিকে তুমি লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখো। তৈরেসি পদ্ধতিতে তোমাকে করতে হবে, কারণ তোমাকে এখানে বলে দিয়েছে। এইদিকে লেখো বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি, তাই না? ক্ষেত্রফল বৃদ্ধি মানে কতটা বৃদ্ধি পেলো। এবার দেখো, এবার তুমি কি করলে, দেখো যখন আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, যখন আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল ছিল 10,000, তখন আমাদের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, তখন আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2,100, তাই না? তাহলে এবার যদি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বৃদ্ধি পায়, তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটা আমাকে বার করতে বলছে, তাই না? শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100 মধ্যে কতটা বৃদ্ধি পেলো। এবার দেখো এখানে তোমরা দেখো, এখানে দেখো যখন আমাদের ক্ষেত্রফল ছিল 10,000 আর আমাদের বৃদ্ধি কত পেয়েছে, বৃদ্ধি পেয়েছিল আমার 2,100। মানে যখন আমাদের 10,000 ক্ষেত্রফল ছিল তখন আমাদের বৃদ্ধি পেয়েছিল 2,100, তাই না? তাহলে এটাই আমি এখানে লিখছি, যখন আমাদের ক্ষেত্রফল 10,000 ছিল তখন বৃদ্ধি পেয়েছে 2,100। এবার বলছে শতকরা কত বৃদ্ধি পেলো। শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100তে কত বৃদ্ধি পেলো। এবার আমাকে বার করতে হবে যে 100তে কত বৃদ্ধি পেলো। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি কোন সম্পর্কে আছে, বর্গ একক লেখো তো ব্র্যাকেটে, বর্গ একক, এখানেও লেখো বর্গ একক, বর্গ একক। দেখো এটা সরল সম্পর্কে আছে না, লিখে ফেলো। দেখো ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধিও বাড়বে। এবার ক্ষেত্রফল হচ্ছে 100 হয়, মানে যদি কমে যায় তাহলে বৃদ্ধিও কমে যাবে। তাহলে বাড়া বাড়া কমা কমা কি হয়, এটা কমলে এটাও কমে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। সুতরাং কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি কোন সম্পর্কে আছে, ক্ষেত্রফল বৃদ্ধি কোন সম্পর্কে আছে, সরল সমানুপাতে আছে। এর আগের চ্যাপ্টারে তোমরা পড়েছো, সরল সমানুপাতে আছে, তাই না? এবার আমাকে এটা বার করতে হচ্ছে, এটা লিখি নির্ণয়। সুতরাং নির্ণয় কি, নির্ণয় ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। এবার বলো যে এটা স্যার কিভাবে করবো, এর আগের চ্যাপ্টারে আমি করে দিয়েছি এটা কিভাবে করতে হয়। কিভাবে করতে হয়, এখানে যেটা থাকে এটা এখানে গুণ করে দিতে হয়, এটা এখানে লিখো। এরপর কি করতে হয়, দেখো এটার সঙ্গে এটা কোন সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। আর সরল সম্পর্কে থাকলে কি হয়, নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে যায়। তাহলে গুণ করে দাও, এটাকে গুণ করে, কিভাবে গুণ করব, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে, কেন, কারণ এটা হচ্ছে সরল সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে উপরেরটা উপরে থাকতো নিচেরটা নিচে থাকতো। এটা আমি তোমাদের আগের ক্লাসে করে দিয়েছিলাম, যে তৈরাসিক যখন করেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম। যারা যারা জানো না তারা আগের ক্লাসটা করে নাও, তৈরাসিক পদ্ধতি ক্লাসটা, ঠিক আছে? তাহলে কি হবে, উপরে হবে 100, নিচে কত হবে, নিচে হবে 10,000। এরপর একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য কেটে গেল। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের, আমাদের অ্যান্সার আসলো 21%, ঠিক আছে? আমাদের অ্যান্সার কত আসলো, আমাদের আসলো 21%, এটা আমাদের বৃদ্ধি 21% আসলো, ঠিক আছে? তুমি লেখা ফেলো। সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান কত, 21। যখন তুমি শতকরা লিখবে তখন এখানে পার্সেন্টেজ দেবে না, ঠিক আছে? পার্সেন্টেজ দেবে না। আর যখন শতকরা লিখবে না তখন এখানে পার্সেন্টেজ দেবে। তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 11 নম্বর অঙ্কটা। তো 11 নম্বর অঙ্কটাতে কি বলছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। দেখো কি বলছে, আমাদের কাকিমা রয়েছে, ঠিক আছে? আমাদের কাকিমা খুব চালাক। কি করছে, বুঝে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে কি পাওয়া যায়, 15% ছাড় পাওয়া যায়, মানে হচ্ছে কম পাওয়া যায়। তো কাকিমা খুব চালাক, তাই হচ্ছে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়েছে। এটা হচ্ছে বিদ্যুৎ বিলের অফিস। এবার কাকিমা সময় মতো বিদ্যুৎ বিল জমা দিল, কত জমা দিল আমি জানি না। এবার যখন কাকিমা জমা দিল, কাকিমা বললো যে আমার বিদ্যুৎ বিল আমি কত হয়েছে, আমি হচ্ছে 54 টাকা কম পেয়েছি। 54 টাকা আমি কি করেছি, কম পেয়েছি। মানে কাকিমা যখন সময় মতো বিদ্যুৎ বিল জমা দিল তখন হচ্ছে 54 টাকা কম পেয়েছে। এবার আমাকে বলছে কাকিমা কত টাকা বিদ্যুৎ বিল জমা দিল, মানে এই যে কত টাকা বিদ্যুৎ বিল কাকিমা জমা দিল এটা আমাকে বার করতে বলছে। এবার দেখো তো, যদি আমি বলি যে কাকিমা হচ্ছে এক্স টাকা বিদ্যুৎ বিল জমা দিল, মনে করি এক্স টাকা জমা দিয়েছে। এবার কাকিমা ছাড় কত পেয়েছে, কাকিমা কম পেয়েছে 54 টাকা। তাহলে এক্স টাকার 54 টাকা কাকিমা কম পেয়েছে।
এবার আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলেছে যে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% কম পাওয়া যায়। তাহলে এক্স টাকার 15%। এবার বলো তো এক্স টাকার 15%, এটা সমান সমান কত হবে? এটা সমান সমান 54 টাকা হবে কি হবে না? কারণ আমি ধরে নিলাম কাকিমা হচ্ছে এক্স টাকা জমা দিয়েছে, আর সময় মতো জমা দিলে কি হয়, 15% ছাড় পাওয়া যায়। আর কাকিমা যদি সময় মতো জমা দিয়েছে কত টাকা, এক্স টাকা, তাহলে এক্স টাকার 15% ছাড় পেয়েছে। আর কাকিমা আমাকে কি বলছে, কাকিমা আমাকে বলছে যে আমি 54 টাকা কম পেয়েছি। তাহলে এই যে এক্স টাকার 15%, এটা কার সঙ্গে সমান হবে? 54 টাকার সঙ্গে সমান হবে। হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে হ্যাঁ লিখো। তাহলে 54 টাকা ছাড় পাবে। তাহলে এবার চলো আমি লিখে ফেলি। তাহলে এবার ধরি কাকিমা কাকিমা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল দিল সমান সমান কত টাকা, এক্স টাকা। মানে আমি ধরলাম যে কাকিমা বিদ্যুৎ বিল দিল কত টাকা, এক্স টাকা দিল। তাহলে এবার হচ্ছে এক্স টাকার 15%, এক্স টাকার 15% সমান সমান কত হয়, এক্স টাকার বলছে, তাহলে এক্স গুণন 15% মানে কি, 15/100, মানে সমান সমান কত পেলাম, 15x/100, তাই না? তুমি এটাকে নাও লিখতে পারো, ঠিক আছে, এখানেও লিখতে পারো। তাহলে এবার কি বলছে, এবার আমি লিখবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে মানে কি, প্রশ্নযোগ অনুসারে, মানে যে প্রশ্নে যা বলা আছে তাই। আর প্রশ্নে আমাকে কি বলা আছে, প্রশ্নে আমাকে বলছে যে এক্স টাকার 15% কার সঙ্গে সমান হবে, 54 টাকার সঙ্গে সমান। তাহলে আমি লিখে ফেলি, দেখো এক্স টাকার 15% মানে কত, এটা, তাহলে এক্স ইন্টু 15/100 সমান সমান কত বলছে, বলছে যে 54 টাকা, কারণ কাকিমা তো 54 টাকায় কম পেয়েছে, তাই না? এবার 54 টাকার সমান হবে, তাহলে এটা পেলাম। এবার এখান থেকে আমি এক্স এর মান বার করবো, কিভাবে বার করবো দেখো, এক্স এর মান বার করতে হবে আমাকে, তাহলে এইটা যে আছে এটাকে আমার ওইদিকে নিয়ে যেতে লাগবে। এটা আমি ওইদিকে নিয়ে গেলে কি করবো, 54 আছে বা দেখো এটা এখানে গুণ আছে, তাহলে এদিকে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ 15/100 হয়ে যাবে, তাই না? দেখো এটা এদিকে গুণ আছে, আর আমরা কি জানি, সমান এটা যদি এদিকে গুণ থাকে তাহলে সমান সমান এদিকে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে ভাগ করে দিলাম। এবার তোমরা ক্লাস 5 এরকম অঙ্ক করেছো, কি করেছো, এই যে ভাগ চিহ্নটা রয়েছে, ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দেবো। এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়, তাহলে 100টা উপরে চলে যায় আর 15টা নিচে চলে আসে। তাহলে 100টা উপরে চলে যায়, 15টা নিচে চলে আসে। এবার তুমি এটাকে কাটাকাটি করো, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে বা এক্স সমান কত, এটা কাটাকাটি করি, 15 আছে 54 আছে, তাহলে এখানে হচ্ছে, তো প্রথমে লেখো যে 20 দিয়ে করো, 50 দিয়ে করো, 3 দিয়া 3 বাচ্চা, দেখো 5 কুড়ি 100, 3 বাচ্চা 15, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 3 3 লং 36, 3 10 30, কত হয়, 3 3, 24 থেকে 3 আসতে 24, তাহলে 3 8 রং 54, 18 দিয়ে 20 গুণ করো, তাহলে কত, 18 দুগুণ 36, এবং 18 দুগুণ 36 আর শূন্য, তাহলে কত হলো, 360 টাকা। তাহলে কাকিমা কত টাকা বিল জমা দিল, 360 টাকা। দেখো আমি হচ্ছে এই লাইনটা লিখলাম, তারপর এটা লিখলাম, তোমরা চাইলে হচ্ছে এই লাইনটা না লিখে ডাইরেক্ট হচ্ছে এটা লিখতে পারো, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে পারো, যারা যারা ভালো পারো অঙ্ক তারা লিখতে পারো, আর যারা যারা মানে বুঝতে পারো না তাদের জন্য আমি এই লাইনটা লিখে দিলাম যে এটা কিভাবে আসলো। তো লেখো, সুতরাং কাকিমা 360 টাকা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল জমা দিয়েছে, জমা দিয়েছে, তাই না? দেখো সময় মতো কাজ করলে সবকিছুতেই কম পাওয়া যায়, তাই সময় মতো যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার পড়াশোনাটাও সহজ হয়ে যাবে। যদি তুমি প্রতিদিন একটু একটু করে পড়ো তাহলে তোমার দেখবে পরীক্ষা আসতে আসতে তোমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে, তাই না? তাই পড়াশোনাটাও সময় মতো করতে হবে। এবার দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটাতে কি বলছে, বলছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। মানে কি বলছে, মানে হচ্ছে চিনি ধরে নিলাম আগে হচ্ছে 100 টাকাতে চিনি পাওয়া যেত, ঠিক আছে, আগে হচ্ছে 100 টাকাতে 100 ভাগ চিনি পাওয়া যেত, 100 ভাগ চিনি পাওয়া যেত, ঠিক আছে, 100 ভাগ বা 100 একক ধরলাম, 100 একক চিনি পাওয়া যেত, মানে 100 কিগ্রা হতে পারে, 100 গ্রাম হতে পারে। আগে হচ্ছে 100 টাকাতে 100 একক চিনি পাওয়া যেত। এখন কি বলছে, এখন হচ্ছে চিনির দাম 20% বেড়ে গেছে। চিনির দাম যদি 20% বেড়ে যায়, 20% মানে কি, 20 টাকা বেড়ে গেছে, মানে হচ্ছে 120 টাকা। তাই এখন হচ্ছে 120 টাকাতে 100 একক চিনি পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ আগে 100 টাকাতে 100 একক চিনি পাওয়া যেত, আর এখন পাওয়া যায় 120 টাকাতে 100 একক। এবার আমাকে বলছে যে চিনির দাম বেড়ে গেছে, তো তাহলে এবার আমাকে বলছে যে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, মানে হচ্ছে আমরা চিনিতে হচ্ছে প্রতি মাসে আমরা 100 টাকা চিনিতে খরচ করি, কিন্তু এবার যেহেতু চিনির দাম বেড়ে গেছে, তাহলে আগে আমরা 100 টাকাতে 100 একক চিনি পেতাম, এখন তো আমরা 100 টাকাতে 100 একক চিনি পাবো না, তাহলে এখন দাম যেহেতু বেড়ে গেছে তাহলে আমরা চিনি হচ্ছে কম পাবো। এবার আমাকে বলছে যে আমাকে কতটা কম চিনি কিনতে লাগবে,
মানে মাসিক খরচ অপরিবর্তিত থাকতো, মানে টাকাটাকে অপরিবর্তিত থাকতো। মানে আমি 100 টাকার চিনি কিনবো, আগেও আমি 100 টাকার চিনি কিনতাম, এখনো আমি 100 টাকারই চিনি কিনবো। কিন্তু আগে 100 টাকায় চিনি কিনলে আমি 100 একক পেতাম, কিন্তু এখন আমি 100 টাকায় চিনি কিনলে 100 একক পাবো না, আমি কম পাবো। তো আমি কতটা কম পাবো ওটা আমাকে বার করতে বলছে। তাহলে চলো শুরু করি। আমি দেখবা তুমি বলবে স্যার আমি 100 কেন নিলাম, দেখো 100 নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, তাই আমি 100 নিলাম, ঠিক আছে। তুমি চাইলে এক্স ধরেও করতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু সেটা অঙ্কটা কঠিন হয়ে যাবে। তো চলো প্রথমে লিখে ফেলি, যে ধরি আগে 100 টাকায় 100 একক, একক মানে কেন নিলাম, কারণ হচ্ছে কেজি হতে পারে, গ্রাম হতে পারে, চিনি পাওয়া যেত, ঠিক আছে, পাওয়া যেত। এখন কি হচ্ছে, 20% বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পেলো, মানে চিনির দাম কত হয়ে গেল, তাহলে 100 টাকার 20% মানে কত, দেখো 100 টাকার 20%, 100 টাকার 20% মানে কত, 100 ইন্টু 20/100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে কত 20, 20% বৃদ্ধি পেলে চিনির দাম কত হয়, কত পাবো আমি, 120 টাকায় 100 ভাগ চিনি পাবো। তাহলে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, 100 একক চিনি পাওয়া যায়, তাই না। আগে হচ্ছে আমি 100 টাকায় 100 একক চিনি পেতাম, এখন আমি 120 টাকায় 100 একক চিনি পাই। তাহলে এবার আমাকে বলছে এখন আমি 100 টাকায় কত চিনি পাবো, ঠিক আছে। চলো এই লাইনটাকে না আমি এখানে ভালো করে লিখি, ঠিক আছে, লিখি যে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায়, ঠিক আছে। এবার দেখো তো 1 টাকায় কতগুলো চিনি পাওয়া যায়, 1 টাকায় চিনি পাওয়া যায় কত, কম পাওয়া যাবে, আমরা কত 100/120 একক চিনি পাওয়া যায়, মানে 1 টাকায় কম পাওয়া যাবে। এবার আমি 100 টাকায় কত চিনি পাবো তাহলে এখন, তাহলে 100 টাকায় কত চিনি পাবো, 100/120 ইন্টু 100, মানে ঐকিক নিয়মে করলাম, একক চিনি পাওয়া যায়। মানে এই যে আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, ঠিক আছে, তারপর কি করলাম 20% বৃদ্ধি পেলে, যদি 20% দাম বৃদ্ধি পায় তাহলে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে এবার 1 টাকায় চিনি পাওয়া যায় 100/120 একক, তাই না। এবার 100 টাকায় কত চিনি পাওয়া যাবে, 100/120 ইন্টু 100 একক চিনি পাওয়া যায় এখন। তাহলে এবার লিখে ফেলি এখানে, তাহলে কত চিনি পাওয়া যাচ্ছে, 0 0 কেটে ফেলো, তাহলে 12 আছে, তাহলে 12 দিয়ে গুণ করলে এখানে কত হয়, তাহলে এখানে হচ্ছে 6 2 12, 5 2 10, তাই না। তাহলে এবার উপরে কত থাকলো, উপরে থাকলো 500, আর নিচে কত থাকলো, নিচে থাকলো 6। তাহলে দেখো এটাকে আবার 2 দিয়ে কাটাকাটি করা যায়, 3 2 6, হচ্ছে 250 2 500, তাহলে কত পেলাম, তাহলে আমি পেলাম হচ্ছে 250/3। এবার দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে 3 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। 250কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিলে কত পাই, দেখো তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3 3 3 3 9। চলো এখানে আমি এটাকে ভাগ করবো না, এটাকে আমি এইভাবে রাখি, কারণ আমাকে অ্যান্সারটা তখন বের হয়নি, তাই না। তাহলে আগে হচ্ছে 100 টাকা কত চিনি পাওয়া, আগে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 ভাগ, এখন 100 টাকায় কত চিনি পাওয়া যায়, এখন 100 টাকায় চিনি পাওয়া যায় এতটা। তাহলে আমাকে হচ্ছে কত কম কিনতে হবে, এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে আমাকে কতটা কম কিনতে হবে ওটা আমি পেয়ে যাবো, তাই না। আগে আমাকে চিনি পাওয়া যেত 100 টাকায় 100 একক, আর এখন চিনি পাওয়া যায় 100 টাকায় 250/3 একক, তাই না, এত একক চিনি পাওয়া যায়। এবার কত কম পাওয়া যায়, তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে আমাকে কত কম পাওয়া যায় সেটা আমি পেয়ে যাবো। তাহলে সুতরাং লিখে ফেলি, সুতরাং এখন 100 টাকায় চিনি কম পাবো, চিনি কম পাবো সমান সমান কত, আগে পাওয়া যেত 100 একক 100 টাকায়, এখন পাওয়া যায় কত 250/3 একক, এটা পাওয়া যায়। তাহলে এটাকে তুমি বিয়োগ করে দাও এখন, যদি এটাকে বিয়োগ করে দিলে কি হয়, 3 লসাগু নাও, এবার 3 দিয়ে এটাকে গুণ করলে 300 মাইনাস এখানে হচ্ছে 250, তাহলে কত পাচ্ছ, তাহলে পাচ্ছ হচ্ছে 50/3, তাহলে এতটা কম পাওয়া যায়। এবার এটাকে ভাগ করে দাও, যদি উপরেরটা বড় নিচেরটা ছোট, আমি এটাকে ভাগ করে দেবো, তাহলে কত পাচ্ছি দেখো তাহলে আমি পাচ্ছি হচ্ছে একবার দিলে 3 অক্ষে 3, তাহলে 3 আছে 5 করতে 2, তাহলে হচ্ছে 20, তারপরে এবার কত পাচ্ছি 6 বার দিলে 3 6 18, কত হচ্ছে 8 হচ্ছে 2 করতে 10 করতে 2, দেখো তাহলে আমি কত পেলাম, 2টাকে উপরে লিখে দাও 3টাকে নিচে লিখে দাও, তাহলে এত একক, তাই না। তাহলে আগে আমি 100 টাকায় 100 ভাগ চিনি পেতাম, তাই না, আগে আমি চিনি পেতাম 100 টাকায় 100 একক, আর এখন আমি কত চিনি পাই, এখন আমি 100 টাকায় এত একক কম পাই চিনি, তাই না, 16 সমস্ত 2/3 অংশ একক আমি
কম চিনি পাই। তাহলে আমাকে কত চিনি কম কিনতে লাগবে যদি আমি টাকাটাকে সমান রাখতে চাই? না আমি আগেও 100 টাকা চিনি কিনতাম, এখনো 100 টাকা চিনি কিনবো। তাহলে এবার আমি কত আমাকে কম চিনি কিনতে হবে? এতটা কম চিনি কিনতে হবে। তুমি লিখে ফেলো, সুতরাং মাসিক খরচ খরচ অপরিবর্তিত অপরিবর্তিত রাখতে এখন আমাকে 16/2/3 একক চিনি কম কিনতে হবে, তাই না? হয়ে গেল আমাদের। তাহলে এবার দেখো, এবার হচ্ছে 13 নম্বর অঙ্কটি। তো 13 নম্বর অঙ্কটি কি বলছে? 13 নম্বর অঙ্কটি বলছে যে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে, হিসাব করে লিখি। দেখো, এখানে তোমাকে বলছে যে মনে করো এখানে জল আছে, ঠিক আছে? এখানে আছে কি আছে? জল আছে। এবার তোমাকে বলছে যে জল যখন গলে কি হয়? বরফ হয়ে যায়। বরফ হয়ে যায়। জল হচ্ছে গলে গলে যখন, সরি গলে না, মানে জমাট বেঁধে যখন বরফ হয়ে যায়, তখন কি হয়? 10% আয়তন কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এবার তোমাকে বলছে যে ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। মানে জল বরফ হলে 10% আয়তন বৃদ্ধি পায়। এবার তুমি বলো তো, যদি বরফ থেকে জল হয় তাহলে আয়তন কত বাড়বে না কমবে? দেখো, জল থেকে বরফ হলে আয়তন বাড়ে, তাহলে এবার বরফ থেকে জল হলে আয়তন কি হবে? কমবে। কতটা কমবে? 10% কমবে, তাই না? জল থেকে বরফ হলে যদি 10% আয়তন বাড়ে, তো বরফ থেকে জল হলে আয়তন 10% কমবে। তাহলে এটা আমাকে শতকরা বার করতে হবে, ঠিক আছে? তাহলে চলো লিখে ফেলি, কিভাবে করবো দেখা যাক। চলো তাহলে আমরা প্রথমে ধরে নিই। কারণ ওদের কি ধরবো? যে ধরি জলের আয়তন কত ধরলাম? আয়তন আমরা ধরলাম 100 একক, ঠিক আছে? তো এবার দেখো, এবার তোমরা বলো, দেখো জল যখন গলে বরফ হয়ে যায় জমে, তখন কি হয়? তখন হচ্ছে 10% বৃদ্ধি পায়। 10% মানে কি? মানে হচ্ছে 10 বৃদ্ধি পায়। এবার তুমি লেখো যে 100 একক জল জমে বরফ হলে বরফ হলে আয়তন হয় কত? 10% বৃদ্ধি পায়, মানে হচ্ছে 110 একক, তাই না? 110 একক। 110 একক তো, কারণ দেখো 10% বৃদ্ধি পায়, তাহলে 10 মানে কত? মানে হচ্ছে 10/100, কত? 10 বৃদ্ধি পায়। তো আগে ছিল জলের আয়তন 10, এবার যে আরো 100, আরো যদি 10 বৃদ্ধি পায় তাহলে কত হয়? 100 + 10, 110 হয়, 110 একক হয়। তাহলে এবার আমি কি লিখবো? তাহলে এবার আমি লিখবো 110 একক বরফ, তাহলে 110 একক বরফ গলে জল হলে গলে জল হলে কি আয়তন কমে না বাড়ে? জল হলে আয়তন হয় কি হয়? আয়তনটা কমে যায়। তাহলে আয়তন কত হবে? 10% কমে যাবে। তাহলে 10% যদি কমে গেলে কত হবে? 100 একক। তো এবার আমাকে বলছে যে শতকরা কত কমে। তো এবার আমি করবো যে 1 একক বরফ গলে জল হলে আয়তন কত হবে? কমবে। তার মানে সরল কি হবে? 100/110, এটা তোমরা রৈখিক নিয়মে করেছো। 100 একক, তাই না? এত হবে। তো এবার তোমাকে বলছে শতকরা কত হবে। তাহলে শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100-তে কত। তো এবার তুমি 100-তে লেখো। 100 একক বরফ গলে জল হলে আয়তন কত হবে? আয়তন হবে 100/110 ইন্টু 100। তাহলে 0 0 কেটে দাও। তাহলে নিচে থাকলো 11, উপরে থাকলো কত? তাহলে উপরে থাকলো 11 সঙ্গে 100 সঙ্গে আরো 10 গুণ করে দাও, তাহলে 1000, আর নিচে থাকলো 11। এবার উপরেরটা, এবার এখানে 0 0 কেটে দাও। তাহলে কত থাকছে? তাহলে থাকতেছে, উপরে থাকতেছে 100 আর 10 গুণ করলে 1000, তাই না? আর নিচে কত থাকতেছে? 11 একক, এত থাকতেছে। তাহলে দেখো, যখন 100 একক বরফ গলে জল হলো, তখন তার আয়তন কত হলো? এত হলো। এবার যখন 100 একক বরফ ছিল, মানে বরফ ছিল যখন, তখন তার আয়তন কত ছিল? 100 একক, তাই না? তাহলে এবার কমলো আয়তন কত? এতটা কমে গেছে, তাই না? মানে যখন 100, যখন বরফ ছিল তখন আয়তন ছিল 100 একক। এবার যখন বরফ থেকে জল হলো তখন তার আয়তন হলো এত, মানে কমে গেছে, কমে গিয়ে এত হলো। এবার কতটা কমে গেছে আমি কি করে পাবো? 100 থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো। এবার তুমি লিখে ফেলো, সুতরাং বরফ থেকে জল হলে বরফ থেকে জল হলে আয়তন শতকরা কমলো সঙ্গে কত? দেখো, যখন হচ্ছে বরফ ছিল, যখন বরফ ছিল তখন আয়তন কত ছিল? তখন আয়তন ছিল
100 একক, তাই না? এবার যখন আয়তনটা কমে গেল, মানে 100 একক ছিল আয়তন, এবার যখন আয়তন বরফ থেকে জল হয়ে গেল তখন আয়তন কত হলো? এত হলো। 1000/11 হলো, মানে আয়তনটা কমে গেল। তো এবার বলছে কতটা কমলো? প্রথমে ছিল 100, তারপরে কত হলো? তারপরে হলো এই তো এত হলো, 1000/11 হলো। এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে কতটা কমলো সেটা আমি পেয়ে যাব। এটাকে আমি বিয়োগ করো এখন। দেখো লসাগু 11 নাও, এটা 11 দিয়ে একক ভাগ করলে একারই হয়, তাহলে 11 দিয়ে 100 গুণ করলে 1100 হয়। দেখো গুণ করে 1100 হয়, মাইনাস 11 মিলে গেল, তাহলে কত পেলাম? 1000 পেলাম। তাহলে সমান সমান এটাকে কত পেলাম? তাহলে সমান সমান পেলাম, উপরে পেলাম আমি 100, নিচে কত পেলাম? 11। দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে 11 দিয়ে 100 কে ভাগ করে নাও, তাহলে কত পাচ্ছ? তাহলে দেখো প্রথমে হচ্ছে 9 বাদ দাও, তাহলে 9 11 99, কত পাচ্ছ? 1। তাহলে কত পেলে? 1। 9 সমস্ত 1টাকে উপরে নিয়ে নাও, 11টাকে নিচে নিয়ে নাও, তাহলে এতটা কমলো, তাই না? তাহলে এবার তুমি লিখে ফেলো। সুতরাং বরফ থেকে জল হলে আয়তন শতকরা কমে কত? 9 সমস্ত 1/11, ঠিক আছে? যদি তুমি শতকরা না লেখো তাহলে এখানে পার্সেন্টেজ দেবে। দেখো এই জায়গাটা তুমি বুঝলে, যারা বুঝলে তাদেরকে আমি বলি, যখন বরফ ছিল তখন তার আয়তন কত ছিল? 100 একক বরফের আয়তন ছিল 100 একক, তাই না? 100 একক বরফের আয়তন ছিল 100 একক। এবার যখন বরফটা গলে যখন জল হলো তখন তার আয়তন কি হলো? তখন তার আয়তন হলো 1000/11। এবার এটা এখান থেকে কমে 10% কমেছে, তাই না? এটা কমে হচ্ছে এত হয়েছে। তো এবার যদি আমি বলি যে কতটা কমলো তাহলে কি করে পাবো? দেখো প্রথমে ছিল এতটা, তারপরে হলো এতটা, তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দেই, এটা যদি বিয়োগ করে দেই তাহলে কতটা কমলো বা কতটা বাড়লো সেটা আমি পেয়ে যাবো। তো এক্ষেত্রে কমেছে, তাহলে কতটা কমেছে? এই যে 9 সমস্ত 1/11 কমেছে, তাই আমি হচ্ছে 100 থেকে 1000/11 বিয়োগ করে দিয়েছি, তাই না? বুঝতে পারলে? তো স্টুডেন্টস, চলো টুডে আপ টু দিস। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, আমার অঙ্ক করানো তোমার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমার কেমন লাগলো, তুমি অঙ্কগুলো বুঝতে পারলে কি বুঝলে না। এবার যেগুলো বুঝতে পারোনি সেগুলো আমাকে জানাও, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার স্টুডেন্টস।